স্বাগত জানাচ্ছি খাদরগঞ্জ থেকে মতিঝিলে, সাথে আছে আমি শামীম জাহেদি। দীর্ঘমেয়াদী পরিকল্পনার আলোকে কৃষি খাতে বাজেট বরাদ্দ দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। এছাড়া কৃষি জমিতে অকৃষি খাতে বিক্রির ক্ষেত্রে উচ্চ কর দাবি জানিয়েছেন তারা। আজ আমাদের আলোচনার বিষয় বাজেটে কৃষি খাত। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর জেড করিম এবং শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর পরিমল কান্তি বিশ্বাস। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। প্রতি বছরই কৃষি ভর্তুকির বেশিরভাগই থাকে সার খাতে। এর ফলে প্রান্তিক কৃষকের চেয়ে ব্যবসায়ীরাই বেশি লাভবান হন বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে ভর্তুকি দেওয়ার ফলে ইউরিয়া সারের ব্যবহার বেড়েছে অনেক। মাটিতে সুষম সার ব্যবহার না করায় কৃষি জমির উর্বরতাও কমে যাচ্ছে। শিগগিরই কৃষি খাতে জলবায়ু পরিবর্তনের প্রভাবও পড়বে। আবার সংরক্ষণের অভাবে উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। তাই ভবিষ্যতের পরিকল্পনা অনুযায়ী কৃষি খাতে বাজেট বরাদ্দের পরামর্শ বিশেষজ্ঞদের। 2020 সাল থেকে প্রতিটা দেশের জন্য কিন্তু ম্যান্ডেটরি হবে ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন করা, তার মানে এমিশন কমানো। এমিশন কমানোর একটা বড় জায়গা হচ্ছে কিন্তু ইউরিয়া ফার্টিলাইজারের ডিমান্ড কমানো, এবং এইটা তিনি কিন্তু করতে পারেন। গুটি ইউরিয়াতে গেলে কিন্তু ইউরিয়ার ডিমান্ডটা কমে যাবে, আপনার ফলন করছে না, ফসলের ফলন কমছে না। কারণ এই জিনিসটা আমি যেটা বলার চেষ্টা করছি যে সামনের প্রবৃদ্ধি, সামনের ভবিষ্যতে কি হবে, সেইটাকে চিন্তা করে আজকের ওনার বাজেটের পলিসিগুলোটা হওয়া উচিত। কৃষি বাজারজাতকরণ, কৃষি শিক্ষা ও কৃষি গবেষণা এবং কৃষি সংরক্ষণের প্রতি বাজেট বাড়ানো দরকার। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি জমি রক্ষায় বাজেটে কর আরোপ করা প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা। কৃষি জমি হস্তান্তরের ওপরে যদি আপনি করেন, কি অকৃষিতে রূপান্তরের ওপরে যদি আপনি হাই রেটে ট্যাক্স বসান এবং মরিটোরিয়াম করেন, সেখানে যে টাকাটা আসবে তার কিছু টাকা আপনি এইদিকেও একটু ব্যবহার করতে পারেন। তখন তার মানে হচ্ছে যে আপনি সামগ্রিকভাবে কৃষির উন্নয়ন দেখবেন। কৃষি খাতে যান্ত্রিকীকরণের ওপর জোর দেওয়া উচিত বলেও মনে করেন বিশেষজ্ঞরা। নীলাদ্রি মহারত্ন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা জেড করিম, ডক্টর পরিমল কান্তি বিশ্বাস, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন ডক্টর করিম? আপনার কি মনে হয় যে কৃষি বাজেট হচ্ছে যেখানে প্রায় বলা হয়ে থাকে যে কৃষি খাতে বরাদ্দ দেওয়া হোক, এবং সাধারণত বলাও হয়ে থাকে যে কৃষি খাতে বরাদ্দ বেশিও থাকে, কিন্তু এই যে বরাদ্দ দেওয়া হচ্ছে, এটা কি আপনার কখনো মনে হয় যে এই বরাদ্দ কৃষি খাতের জন্য সুষমভাবে বন্টন হয়? অর্থাৎ কৃষির বিভিন্ন দিক আছে, সেক্টর আছে, কোন দিকে আসলে বেশি নজর দেওয়া উচিত বা কোনটাকে প্রায়োরিটি নেওয়া উচিত? ধন্যবাদ। কৃষি এখনো আমাদের অর্থনীতিতে একটি অগ্রণী ভূমিকা পালন করে। কৃষিতে যে বরাদ্দ দেওয়া হয় দীর্ঘদিন যাবতে একটি গতানুগতিক পদ্ধতিতে বরাদ্দ চলছে। সেখানে হলো যে ইউরিয়া সারে ভর্তুকি অথবা বীজে কিছু ভর্তুকি। আমাদের যে ভর্তুকি দেওয়া সাবসিডি, সেটার প্রয়োজন আছে। তো সাবসিডি যে প্রশ্নটা আসলো যে আমরা কিভাবে বেস্ট ইউটিলাইজ করতে পারি, এবং সেটার ব্যাপারে প্রথমে প্রশ্ন আসলো যে সুষম সার ব্যবহারটাকে উৎসাহিত করতে হবে। অর্থাৎ শুধু ইউরিয়া না, টিএসপি, এমওপি, অন্যান্য যেগুলি মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজার, সেগুলো ব্যবহার করতে হবে। এ ব্যাপারে বরাদ্দকে সমন্বয় করা উচিত যেন ইউরিয়া থেকে অন্য সেক্টরও পায়। ইউরিয়ার দামও কিছু বাড়ানো যেতে পারে। এখানে একটা জিনিস দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমাদের দেশটি খুব ছোট হলেও ইকোলজিক্যালি অনেক ডাইভার্সিফাইড। আপনি জানেন যে আমাদের সাউদার্ন রিজন 1/3 অফ দি কান্ট্রিজ এরিয়া, যেখানে ক্লাইমেট চেঞ্জ আছে, স্যালিনিটি প্রবলেম আছে, এবং সেক্ষেত্রে এখনো কৃষির নিবিড়তা হয় নাই, কৃষি উন্নয়ন হয়। সরকার কিছুদিন পূর্বে একটি দীর্ঘমেয়াদী বলে মাস্টার প্ল্যান করেছে, এবং সেই মাস্টার প্ল্যানে বাস্তবায়নের জন্য এই বাজেটে অগ্রণী ভূমিকা থাকে। ধন্যবাদ ডক্টর করিম। আমি আপনার কাছে ফিরে আসবো। ডক্টর বিশ্বাস, আপনার কি মনে হয় যে এই যে বাজেটগুলো হয়, আপনার অভিজ্ঞতা আছে কিনা যে কৃষি খাতের যারা এক্সপার্ট বা যারা বিশেষজ্ঞ, যারা একটা বড় একটা স্টেক হোল্ডার, এই ধরনের বাজেট তৈরি করার সময় তাদের কি কখনো মতামত নেওয়া হয়? ধন্যবাদ। কৃষি বাজেট সত্যিকার অর্থেই
বাংলাদেশের জন্য, যেহেতু বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ, প্রধান দেশ, এটা একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা এখানে পালন করে। এবং সেই বাজেটটা যেখানে আমরা কৃষি, টোটাল কৃষি উৎপাদনটা যেটা শুরু থেকে যদি শেষ পর্যন্ত আমরা যাই, সার্বিকভাবে একদম সব কয়টাকে নিয়েই যদি একটা মূল্যায়ন করে যদি তার বাজেটটা হয়, তাহলে সেই বাজেটটা হয় সবচেয়ে উপযোগী বাজেট। এবং সেই বাজেটটাই কিন্তু সরাসরি কৃষক উপকৃত হবে। সেই আপনারা যারা মেজর স্টেক হোল্ডার, তাদের আপনাদেরকে কখনো আপনার সাথে আলোচনা করা হয় কিনা? আসলে কৃষি বিশেষজ্ঞদের অংশগ্রহণে সেই বাজেট, কৃষি বাজেট যেটা, সেটার কিন্তু সুযোগ অতটা ওয়াইড স্প্রেড না। আচ্ছা, তো যদি শুরুতেই যদি আমরা বলি যে আসেন, বাংলাদেশের যে কৃষি জমি, তার কৃষি জমির প্রায় মেজর একটা পোরশন প্রতি বছর কিন্তু অকৃষি খাতে কিন্তু চলে যাচ্ছে। এবং বলা হচ্ছে এটার রেট প্রায় 1% পার ইয়ার কৃষি ল্যান্ড আপনার অকৃষি ল্যান্ডে চলে যাচ্ছে। তো এটাকে প্রথম কিন্তু আমাদের কমাতে হবে। এটা এই কমানোটার যেটা বিভিন্নভাবে সেটা কমানো যায়, যেটা আমরা প্রতিবেদনও যেটা দেখলাম, বিভিন্নভাবে করারোপ করে বা বিভিন্ন করে সেটাকে কমানো যায়। যতটুক আছে সেটুকের মধ্যেই আমাদের টার্গেট যেটা থাকবে যে ভালো একটা ফসল যাতে আমরা ওখানে পেতে পারি। তো ভালো ফসল পেতে গেলে একদম জমিটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি ভালোভাবে সবকিছু পরিচর্যা সবকিছু যদি আমরা ভালো করি, তাহলেই কিন্তু ভালো আমাদের সম্ভব। এবং সেটা করতে গেলে আপনি যদি প্রথমেই আসেন যে জমি তৈরি করা, কোনো একটা সময় ছিল আমাদের গরু এবং লাঙ্গল দিয়ে জমি তৈরি করা হতো। এখন কিন্তু বাংলাদেশের কোথাও আপনি গরু এবং লাঙ্গল দেখবেন না। তাহলে মেকানাইজড হচ্ছে, কিন্তু অটোমেটিক্যালি মেকানাইজড হয়ে যাচ্ছে। কিন্তু এই মেকানাইজেশনটা যদি গভর্নমেন্ট ওয়েতে সেই বাজেটের রিফ্লেকশনের মাধ্যমে যদি সেটা হয়, ধরেন শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলি হাওর এলাকায় দেখেন, হাওর এলাকায় যেটা হারভেস্টিংটা যে সময় করবে, সেই সময়টায় কিন্তু তার ফসলটা কাটা যদি একদিন বা 2 দিন ডিলে হয় কাটা, তাহলে কিন্তু তার টোটাল ফসলটাই নষ্ট হয়ে যায়। সেই কাটাটা যদি মেকানাইজড ওয়েতে রিপার আছে, সেই রিপার দিয়ে যদি ওখানে 1-2 দিনের মধ্যে টোটাল জমির ফসল ওখানে কেটে আনা যায়, সেটা কিন্তু রক্ষা করা যায়। ধন্যবাদ ডক্টর বিষয়। আমি আপনাদের ফিরে আসবো। ডক্টর করিম, আপনার মনে হয় যে আমরা যদি কৃষিখাতে অগ্রাধিকার দিই এবং যদি ফসল উৎপাদনের দিকে তাকাই, তাহলে কোন কোন ফসলে প্রায়োরিটি দেওয়া হচ্ছে সরকারের এই বাজেটে? আমাদের দেশে কৃষি উৎপাদন অনেক বেড়েছে এবং সিরিয়াল যেটা আপনি বলে ধান এবং গম, জি, সেখানে অনেক বেড়েছে। আমাদের ভেজিটেবলও বেড়েছে। রাইট। তো এখন প্রশ্ন হলো যে আমরা কৃষকরা উৎপাদন করতে পারছে না, সেগুলো হলো ডাল এবং তৈলবীজ। কিন্তু সব ফসলে কি বাংলাদেশে মাটিতে সম্ভব না? আমি বলছি যে ভায়াবল কিনা, কারণ এত জমিতে আমার তো ধানও লাগবে, স্ট্যাপল ফুডও লাগবে, আবার ওই মশলা জাতীয় বা সেটা কি সম্ভব কিনা? আসলে বাংলাদেশের মাটি এবং পরিবেশটা এরকম যে অনেক রকমের ফসল অনেক জায়গায় উপযুক্ত। ধান যেখানে উপযুক্ত না, সেখানে হয়তো ডাল উপযুক্ত। যে জায়গায় আপনার শস্য যেমন আমরা ভেজিটেবল করতে পারি না, কিন্তু সব ফসলে তো আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারবো না। কিন্তু পেঁয়াজ উৎপাদন করে কখনোই স্বয়ংসম্পূর্ণ হতে পারবো না, সেটা সম্ভব না। আমদানি করতে হবে। ওইদিকে নজর না দিয়ে কি আমাদের বাছা উচিত যে আসলে আমরা কোন জায়গাটায় আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারবো, সেই জায়গায় যাও না? সেখানে আমাদের তো ভেজিটেবল উৎপাদনের একটা ব্যাপক সম্ভাবনা, সেটা হচ্ছে। কিন্তু ভেজিটেবলের যেটা অসুবিধা হচ্ছে, সেটা কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। এমন কোন বাজেটারি মেজার থাকা উচিত। ধন্যবাদ ডক্টর করিম, আপনার কাছে ফিরে আসবো। ডক্টর বিশ্বাস, আপনার কি মনে হয় তাহলে এমন কোন বাজেটারি মেজার নেওয়া উচিত যেখানে কৃষকের ন্যায্য দাম নিশ্চিত হয়, এবং এটা কি সরকারি বাজেটে বা কোন নীতি নির্ধারণের মধ্যে এটা সম্ভব কিনা? অবশ্যই সম্ভব, এবং সরকার যে এ ব্যাপারে কিছু করছে না সেটাও কিন্তু ঠিক না। আচ্ছা, কারণ সরকার আপনি দেখেন যে ওই যে কৃষি কার্ড বিতরণ করছে, যদিও তার পরিমাণ অনেক কম, 10 টাকা দিয়ে যেটা ব্যাংক একটা অ্যাকাউন্ট করার জন্য কৃষকদের জন্য যেটা করে, পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হলে আসলে কি করা উচিত? আচ্ছা, ন্যায্য মূল্য নিশ্চিত করার জন্য যেটা আসে, আমি দুইটা ওয়েতে যদি সেটাকে বলি, যে পণ্য উৎপাদন খরচ যদি আমাদের কম আসে, তাহলে এক্সিস্টিং যেটা আছে সেটা বিক্রি করলেও কিন্তু আমার দাম ওখানে নিশ্চিত হয়। আরেকটা হলো যে তার বিক্রিটা, যেটা বিক্রির সময় যাতে যদি আপনার ন্যায্য মূল্যটা আমার ওখানে ঠিকই রাখা হয়, বিক্রির সময়টা যাতে যদি বেশি দামে আমি বিক্রি করতে পারি। এখন আমাদের দেশে হচ্ছে কি, যেই প্রোডাক্টসগুলি সেগুলি বেশিরভাগই কৃষক যখন করে উৎপাদনটা করার পরপরই ইমিডিয়েট কিন্তু তাকে এটা সেল করে দিতে হয়। কারণ সে কিন্তু সেগুলি লোন এনেই কিন্তু বেশিরভাগ কৃষক সেই ফসলগুলো উৎপাদন করে। তাহলে এই বিক্রি করে দেওয়ার জন্য কৃষক কিন্তু ওখানে ন্যায্য মূল্যটা পাচ্ছে না। তাহলে এই ব্যাপারে কি করা যেতে পারে? গভর্নমেন্টের তরফ থেকে কেনার কিছু ব্যবস্থা যদি ওখানে থাকে, গভর্নমেন্ট কিনছে, কিন্তু কতটুকু কিনছে? ধরেন প্রায়
3,50,00,000 বা 60,00,000 মেট্রিক টন যেখানে ফুড গ্রেইন উৎপাদিত হচ্ছে দেশে, সেখানে গভর্নমেন্ট মাত্র 20 লাখ টন ফুড গ্রেইন ওখানে কিনতেছে। তাহলে প্রয়োজনের তুলনায় তা একেবারেই নগণ্য। এখন গভর্নমেন্ট সেটা কিনবে, কিনে করবে, রাখবে কোথায়? গভর্নমেন্টের গোডাউন নেই সেই পরিমাণ। তাহলে প্রায়োরিটি ওখানে দিতে হবে যে আমাকে আরো বেশি গোডাউন সেট করতে হবে, সো দ্যাট যাতে কৃষি পণ্যটা যাতে গভর্নমেন্ট কিনে ওখানে রাখতে পারে। আসেন আপনি কোল্ড স্টোরেজ, আলু একটা প্রধান ফসল দেশে, সে আলু এই বছরও যেটা হচ্ছে যে একেবারে আলু দেখা যায় নষ্ট করতেছে কৃষক, বিক্রি করতে পারতেছে না। কত পার্সেন্ট আলু ওখানে তার কোল্ড স্টোরেজে রাখার ফ্যাসিলিটিস আছে, সেখানে কোল্ড স্টোরেজ ডেভেলপ করতে হবে। আমরা আশা করি এই জায়গাটায় সরকার তার বাজেটারি মেজার্স গ্রহণ করবে এবং সহজ হবে। ধন্যবাদ ডক্টর বিশ্বাস। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, সময় হলে বিরতিতে যাবার, ফিরছে শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যজেলে। আজ আমরা আলোচনা করছি কৃষি খাতে বাজেট নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন কৃষি বিশেষজ্ঞ ডক্টর জেড করিম এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর পরিমলকান্ত বিশ্বাস। ডক্টর বিশ্বাস, ডক্টর করিম, আপনাদের স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। ডক্টর করিম, আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম কৃষি খাতের জন্য বাজেটে কি থাকা উচিত সামনে বাজেটে। এখানে একটা বিষয় এসছে, আমরা যে প্রতিবেদন দেখাচ্ছিলাম সেখানে বলা হচ্ছে যে পরিবেশ বান্ধব কৃষির উপরে একটা জোর দেওয়া উচিত এবং যাতে বাজেটের তেমন কোনো মেজার নেওয়া হয় যার ফলে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কৃষি, পরিবেশ বান্ধব কৃষি নিশ্চিত করা যায়। এক্ষেত্রে আপনার মতে কোন দিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত? পরিবেশ বান্ধব কৃষি এটা একটা বিশেষ দিক, এবং সে ব্যাপারে প্রাথমিক কাজ হলো কৃষকদেরকে সজাগ করা, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া। আমাদের দেশে আপনারা জানেন যে আইপিএম ক্লাব আছে, কৃষকদের ক্লাব, এবং সেই ক্লাবে তাদেরকে আইপিএম বা সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে কি বাংলাদেশের যে স্কেলে অনেক কৃষি উৎপাদন হচ্ছে সেটা কি সম্ভব? আদৌ সম্ভব, কারণ এটা তো করা হচ্ছে কিছু কিছু ফসলে। হ্যাঁ, আজকে যে হারে ফসল উৎপাদন করতে হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে শুধুমাত্র ওই আইপিএম এ এটা আসলে সম্ভব কিনা, বৈজ্ঞানিক মানে কমার্শিয়ালি ভায়াবল কিনা? আইপিএম হলো একটা পদ্ধতি যেটা কৃষকদেরকে সজাগ করতে হবে, কিন্তু যেটা বিশেষ করে প্রয়োজন সেটা হলো আমাদের দেশে অনেক রকমের ওষুধ ব্যবহার করা হয় পোকামাকড়ে। আচ্ছা, এবং কিছু কিছু আছে যেগুলি সরকার অলরেডি এগুলিকে মানে ব্যান করে দিয়েছে, যে ব্যবহার হওয়া উচিত না, অথচ ব্যবহার হচ্ছে। যেমন ডিডিটি, এগুলি অত্যন্ত মানে ক্ষতিকর, কিন্তু এগুলির ব্যাপারে যেটা করা প্রয়োজন আমাদের মার্কেট মনিটরিং, যেখানে বিভিন্ন মফস্বলে বিভিন্ন জায়গায় সেগুলি আছে এবং সেগুলিকে ধ্বংস করা এবং সেগুলির ব্যাপারে পর্যাপ্ত ব্যবহার করা। এখন আজকের দিনে আমরা বলি সেকেন্ড জেনারেশন পেস্টিসাইড, যেগুলি অত্যন্ত কম ক্ষতি করে এবং সেগুলি পরিবেশ বান্ধব। আপনি তারা বলছেন যে কম ক্ষতি করে, কম ক্ষতি করে, প্লাস আইপিএম, এই দুটো মিলে আপনি বলছেন। এবং সেগুলিকে আস্তে আস্তে প্রসার করেছে এবং সরকারের বিনিয়োগের প্রয়োজন যে ওইসব যেগুলি কম ক্ষতিকর সেগুলিকে বাজারজাত করা এবং সেগুলির উপরে কৃষকদেরকে আগ্রহ সৃষ্টি করা, ধন্যবাদ, প্রদর্শনের সৃষ্টি করা। রাইট, এবং কিছু কিছু ধন্যবাদ। আমি আপনাকে ডক্টর বিশ্বাস, আপনার কি মনে হয় যে কৃষি বান্ধব বাজেটের কথা যখন আমরা বলছি তখন জনাব করিম বলছিলেন আইপিএম এর কথা, এটুকু আসলে কি একই প্রশ্ন আপনার কাছে সম্ভব কিনা যে শুধুমাত্র সমন্বিত বালাই ব্যবস্থা দিয়ে যদি আমরা চাষ করি তাহলে কি এই যে লার্জ স্কেলে আমরা কৃষি উৎপাদন, ফসল উৎপাদন করছি সেটা আসলে ভায়াবল কিনা কমার্শিয়ালি? এইটা একটা দিক, ঠিক আছে, বাট এটাই যে একেবারে সবকিছুই যে এটা কিন্তু না, স্যারও এটা বলেননি। এটা যেমন হবে এরকম ধরেন আপনি যে কৃষি তো একদম সবকিছু নিয়েই কিন্তু টোটাল আমার সিড ফেলবো ওখানে এবং আলটিমেটলি ওর থেকে বেশি পরিমাণ সিড আমি ওখান থেকে হারভেস্ট করে নিয়ে আসবো, আমার উদ্দেশ্যটা তো এটাই। তো এই যদি হয় ওখানে আসেন আপনি জমি, যেটা জমিতে আমাদের অর্গানিক ম্যাটার, জৈব পদার্থ, জৈব পদার্থের পরিমাণ কিন্তু অনেক কম, 1%-এরও কম ওভারঅল বাংলাদেশে যদি এভারেজ বলি, অথচ থাকা উচিত কমপক্ষে 2%-এর বেশি। রাইট, তাহলে একদম লার্জ স্কেলে আমাদের এইরকম কোনো নিতে হবে যাতে প্রচুর পরিমাণে জৈব পদার্থ জমিতে যোগ করা যায়। গভর্নমেন্টের আছে একটা ইনিশিয়েটিভ যেটা কম্পোস্ট হিপ তৈরি করে, এগুলো আমরা দেখি বিভিন্ন জায়গায় প্রদর্শন হিসেবে দেখি, কিন্তু আমি জানতে চাচ্ছি
কমার্শিয়ালি ভায়াবল কিনা এবং আমাদের সকল জমি ভায়াবল ঠিক আছে, স্মল স্কেলে যেটা দেখতেছেন সেটাকে আরো ব্যাপক করতে হবে গভর্নমেন্টের ইনিশিয়েটিভের মাধ্যমে। ধরেন ভার্মি কম্পোস্ট, কেঁচো সার, যেটা কেঁচো সার আছে, তারপর অর্গানিক কম্পোস্ট সার আছে, সেগুলি করা ওখানে। আরেকটা মেজর কথা যেটা আমার মনে হচ্ছে সেটা ধরেন কৃষিতে কিন্তু কৃষক যারা সরাসরি কৃষি কাজ করে তাদের পরিমাণ কিন্তু অনেক অনেক কমে গেছে এখন। আচ্ছা, তাহলে কৃষিকে মেকানাইজ করতেই হবে, এবং ওই মেকানাইজ করতে গেলে কিভাবে আপনি এটা ইমপ্লিকেশন করবেন? কৃষি ক্লাব আপনি যদি করেন, কৃষকদেরকে নিয়ে আপনার 50, 60, 100 এই ধরনের কৃষক নিয়ে যদি আপনি তার একটা ক্লাব করেন, সেই ক্লাবের মাধ্যমে যদি এগুলি এক্সিকিউশন আপনি করেন, তাহলে কিন্তু এটা সম্ভব। আপনার ধন্যবাদ ডক্টর করিম। আমি ডক্টর বিশ্বাস, আমি ডক্টর করিম আপনার কাছে জানতে চাচ্ছি যে আমি আমাদের প্রতিবেদনে দেখানো হয়েছিল, বলা হচ্ছিল যে কৃষি জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে এবং অকৃষি খাতে ব্যবহৃত হচ্ছে। এইটা যদি বন্ধ করতে হয় তাহলে কি করা উচিত? এবং একই সাথে এটাও তো ঠিক যে মানুষ যেহেতু বাড়ছে, আমাদের অকৃষি খাতে জমি যাবে, আবাসন খাতে কিছু যাবে সামান্য, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল খাতে যাবে। তো এইটার দুটোর মধ্যে ব্যালেন্স আসলে কিভাবে করা উচিত? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক, কারণ আমাদের দেশ হলে এমনি জমি কম, মানুষ বেশি, আর দিন দিন জমির উপরে প্রেশারও বাড়ছে। রাইট। তো আমাদের যেটা উচিত হবে, আজকে আপনার যদি সাউথ কোরিয়ার কথা চিন্তা করি, সেখানে ল্যান্ড কনসলিডেশন অ্যান্ড কম্প্যাক্ট টাউনশিপ। আমাদের দেশে মানুষ সব ঢাকা চলে আসে, বিভিন্ন জায়গা থেকে ঢাকা বা বিভিন্ন সিটি সেখানে আসে, কিন্তু আমাদের প্রচেষ্টা নিতে হবে যে মানুষ যেন রুরাল এরিয়াতে তাদের জীবনযাত্রা এবং জীবনের মান সেখানে বেটার হয়। অর্থাৎ কম্প্যাক্ট টাউনশিপ হলে সেখানে স্কুল, কলেজ, শিক্ষা সব থাকবে, এবং এতে হবে কি, মোট কথাটা হলো ভার্টিক্যাল ডেভেলপমেন্ট, হরাইজন্টাল ডেভেলপমেন্ট সম্ভব না। ডক্টর কৃষি জমির করি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সময় স্বল্প জন্য শেষ করতে হচ্ছে। ডক্টর বিশ্বাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে নিশ্চয়ই আমাদের আবার কথা হবে। ধন্যবাদ। এই ছিল আজকে আমাদের খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবারও।